গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তাহলে তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস হবে, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তাহলে আসো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। তোমরা আগে জানতে পেরেছো যে উদ্ভিদ নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে। উদ্ভিদের তাহলে কারোর প্রতি নির্ভরশীল হওয়ার দরকার হয় না নিজের খাদ্য তৈরি করার জন্য বা খাওয়ার জন্য। তোমরা হয়তো এখন বলতে পারো যে আমরা তো খেয়ে বেঁচে আছি, কিন্তু আমরা তো বলবো না যে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আসলে রান্না করাটা নিজের খাদ্য নিজে তৈরি করা না, ওইটা তো আমরা এনভায়রনমেন্ট থেকে যে কোনো জিনিস রান্না করতেছি, ওটা কি শাকসবজি, সেটাও আমরা কি বন জঙ্গল থেকে শাকসবজিটা মানে ক্ষেত থেকে বা বাজার থেকে শাকসবজিটা নিয়ে আসছি, তাহলে সেটা কি শাকসবজিটা এনে রান্না করছি, সেটা খাচ্ছে আমরা শক্তির জন্য। তারপরে কি মাছ মাংস খাচ্ছে, সেটাও কি প্রাণী থেকে আসতেছে, প্রাণীকে হত্যা করে সেটাকে আমরা খাদ্য রূপে গ্রহণ করতেছি। তাহলে আমরা সরাসরি নিজেদের খাদ্য তৈরি করতে পারছি না। কিন্তু উদ্ভিদ কি করতেছে? উদ্ভিদ নিজেরাই নিজের খাদ্য তৈরি করতেছে। সেটা কিভাবে? যে নিজে দেখো বেঁচে থাকতেছে। উদ্ভিদ রান্না করা লাগে না, কিছু করা লাগে না, সে দিনের পর দিন এমনি বেঁচে আছে। কি করে? সূর্য থেকে সূর্যালোকের উপস্থিতিতে সে নিজের খাদ্য নিজেই পাতার মাধ্যমে নিজের দেহে তৈরি করতে পারতেছে। কিন্তু আমরা তো ঘুরে বেড়াই বা যে কোনো জায়গায় ঘুরে বেড়াই বা বেঁচে থেকে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছি না। আমরা নির্ভরশীল হচ্ছি কারো না কারোর প্রতি, হয় প্রাণীদের প্রতি নির্ভরশীল হচ্ছে, না হলে উদ্ভিদের প্রতি নির্ভরশীল হচ্ছে। তাহলে উদ্ভিদের থেকে যদি আমরা খাদ্য না পাই, সেটা আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো না। প্রাণীদের থেকেও যদি আমরা খাদ্য না পাই, তাহলে সেটা আমরা খেয়ে আমরা সেখান থেকে বেঁচে থেকে শক্তিটা গ্রহণ করতে পারবো না। তাহলে আমাদের বেঁচে থাকার মূল্যে যে শক্তিটা, সেটা খাদ্য হিসেবে যেটা আসতেছে, যে শক্তিটা আমরা পাবো, সেটা হয় উদ্ভিদ থেকে পাচ্ছি, না হলে প্রাণী থেকে পাচ্ছি। তাহলে আমরা হয় উদ্ভিদের প্রতি নয় প্রাণীদের প্রতি যে কারোর প্রতি নির্ভরশীল হতে যাচ্ছে। আর মানুষ বিশেষ করে যেহেতু উদ্ভিদও খায় প্রাণীও খায়, সেহেতু মানুষরা দুটোই উদ্ভিদ এবং প্রাণী দুটোর প্রতি নির্ভরশীল। কিন্তু দেখো বাঘ, যদি বাঘের কথা বলি, বাঘ কিন্তু যে লতা পাতা ঘাস শাক পাতা এসব কিন্তু খায় না। বাঘের বেঁচে থাকতে হলে শুধুমাত্র মাংস গ্রহণ করে বেঁচে থাকতে হবে, তাহলে সে অন্য প্রাণীর উপর নির্ভরশীল হবে, কিন্তু কোনো উদ্ভিদের উপর নির্ভরশীল হচ্ছে না, তাই না? কারণ সে উদ্ভিদ জাতীয় কোনো কিছু খায় না, সে মাংসাশী, শুধু মাংস খায়। কিন্তু মানুষ কি সর্বভোগ, সবকিছুই খাচ্ছে। দেখো উদ্ভিদও খাচ্ছে, শাকসবজিও খাচ্ছে, ফলমূলও খাচ্ছে, গাছের পাতাও খাচ্ছে, আবার পক্ষান্তরে আবার কি করছে, আবার মাংস দেখা যাচ্ছে হরিণ মেরে খাচ্ছে, গরু ছাগল হাঁস মুরগি সবই খাচ্ছে। তাহলে এগুলো প্রাণী থেকে আসতেছে। তাছাড়াও যে দুধ ডিম এগুলো প্রাণী থেকে আসতেছে, সেসব তো খাচ্ছে খাবার হিসেবে। তাহলে মেইনলি সেই খাদ্যকে গ্রহণ করে আমাদের কি শক্তিটা গ্রহণ করা হচ্ছে। তাহলে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে খাদ্য আমরা খাচ্ছি বা নির্ভরশীল হচ্ছে এই কারণে যে আমাদের শক্তিটা প্রয়োজন বেঁচে থাকার জন্য। তাহলে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্যের প্রয়োজন, আর খাদ্যটা উদ্ভিদ থেকে আসছে প্রাণী থেকে আসছে। যদি তোমরা একটু চার্ট করো যে কি কি খাদ্য প্রাণী থেকে আসে, কি কি খাদ্য উদ্ভিদ থেকে আসে, তাহলে উদ্ভিদ থেকে দেখো চাল ডাল শাকসবজি ফলমূল এগুলো সব উদ্ভিদ জাতীয় খাদ্য। আর প্রাণীজ খাদ্য কোনগুলো? প্রাণীজ খাদ্য মাছ মাংস এগুলো প্রাণী থেকে আসতেছে, দুধ ডিম এগুলো প্রাণীর থেকে আসতেছে। তাহলে এগুলো উদ্ভিদ আর এগুলো প্রাণীজ জাতীয় খাদ্য। যদি ভাগ করতে পারো, তাহলে দেখো যে আমরা প্রতিদিনই কিন্তু ভাগ করে উদ্ভিদ থেকেও খাদ্য গ্রহণ করছি, এবং ভাত খাচ্ছ, যদি মাংস দিয়ে ভাত করলে ভাতটা আসতেছে উদ্ভিদ থেকে, আবার মাংসটা আসতেছে প্রাণী থেকে। তাহলে দুটো থেকে আমরা খাদ্যটা পাচ্ছি। এভাবে তাহলে মানুষ খাদ্যের জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে? দেখো মানুষ শক্তি পাওয়ার জন্য বিভিন্ন পরিবেশে উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। দেখো তাহলে শক্তিটা কিভাবে আসে আমাদের? খাদ্যের মাধ্যমে যে শক্তির যে প্রবাহটা, সেটা একটা প্রবাহ চিত্রের মাধ্যমে যদি আমি দেখাই, তাহলে দেখো কিভাবে আমাদের এই বেঁচে থাকার জন্য যে আমাদের জীবের থেকে যে জীবের শক্তিটা আসে, তাই তো? তাহলে সেই শক্তির ট্রান্সফার হচ্ছে কিভাবে? আমরা যে ওই খাদ্য হিসেবে গ্রহণ করছি, সেটা তো আমরা খাওয়ার জন্য মানে খেয়ে সেখান থেকে শক্তি পাচ্ছি। মেইনলি উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে খাদ্যটা গ্রহণ করছি সেখান থেকে আমরা শক্তি পাচ্ছি। তাহলে দেখো এই শক্তিটা কিভাবে আসে?
এই শক্তিটার মেইন উদ্দেশ্য হলো প্রকৃতির যত ইয়ে আছে তার শক্তির উৎস হলে প্রধান উৎস হলো সূর্য। তাহলে সূর্যটা থেকে আমরা সকল শক্তির উৎস। এখন জীবনের যত শক্তির উৎস আছে সবকিছুর মূলে আছে সূর্য। সূর্য থেকে যে সানলাইটটা আসতেছে আমাদের পৃথিবীতে, তাহলে সূর্য থেকে উদ্ভিদের, এখানে উদ্ভিদ শক্তিটা গ্রহণ করতেছে সূর্য থেকে। সূর্যের আলো থেকে উদ্ভিদ শক্তি গ্রহণ করে নিজের খাদ্য তৈরি করতেছে। সেই খাদ্যটা আমরা মানুষরা সরাসরি উদ্ভিদ থেকে খাচ্ছি। আবার কি সেই উদ্ভিদ থেকে আবার অন্যান্য প্রাণীরাও খাচ্ছে, তৃণভোজী। দেখা যাচ্ছে হরিণ ঘাস খাচ্ছে, তাহলে সেই উদ্ভিদ সেই ঘাসটাকে হরিণ যখন খাচ্ছে, তাহলে প্রাণী থেকে সেই খাদ্যটা গ্রহণ করতেছে। আর প্রাণীদের আমরা যখন খাচ্ছি, ধর সেই হরিণটাকে আবার মানুষ খেয়ে ফেললো, তাহলে উদ্ভিদ বা ছাগল ঘাস খাচ্ছে, তাহলে ঘাসটা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। এখানে ছাগল বা হরিণ, সেই ছাগলটাকে আবার মানুষ কেটে খেয়ে ফেলতেছে, তাহলে সেখান থেকে আমরা শক্তি পাচ্ছি। তাহলে মানুষ উদ্ভিদ থেকেও শক্তি পাচ্ছে, আবার কি আবার প্রাণী থেকেও শক্তি পাচ্ছে। আর উদ্ভিদ থেকে আবার এক ধরনের প্রাণী শুধু সেগুলো উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করছে, যেমন হরিণ ছাগলেরা ঘাসপালা খাচ্ছে, তাহলে এখান থেকে শক্তিটা গ্রহণ করছে, আবার মানুষের শক্তিটা ট্রান্সফার হচ্ছে খাওয়ার মাধ্যমে। তাহলে এইভাবে শক্তি এক থেকে মানে সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে মানুষ, উদ্ভিদ থেকে মানুষ, এভাবে সূর্যটা যে শক্তিটা সেই শক্তিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সূর্য থেকে, এটা যদি চিত্র আকারে দেখে তাহলে এরকম চিত্র আছে। এটাকে চিত্র দিয়ে বলতে পারি যে সূর্য থেকে জীবে, সূর্য থেকে তাহলে সূর্য থেকে মানুষের পর্যন্ত যাচ্ছে, সূর্য থেকে মানুষের, সূর্য থেকে মানুষের শক্তির প্রবাহ চিত্র। তাহলে সূর্য থেকে এভাবে মানুষের শক্তি ট্রান্সফার হয়, তাহলে এটাই সেই প্রবাহিত চিত্র। এভাবে প্রবাহিত হচ্ছে সূর্য থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে প্রাণীতে বা মানুষে, এভাবে সূর্য থেকে জীবে বা মানুষে শক্তির প্রবাহ হচ্ছে। এটা হচ্ছে সূর্য থেকে জীবে শক্তির প্রবাহ চিত্র, যার প্রবাহ চিত্রটা এরকম আসতেছে। তাহলে দেখো পরিবেশের থেকে, তাহলে পরিবেশের থেকে মানুষ খাদ্যটা পাচ্ছে। তাহলে পরিবেশের সূর্য থেকে উদ্ভিদে আসতেছে, উদ্ভিদ থেকে মানুষ প্রাণী বা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে পরিবেশ থেকে সে খাদ্যটা পাচ্ছে। তাহলে এভাবে শক্তি এক স্থান থেকে আরেক স্থানে শক্তিটা প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে শক্তির প্রবাহ চিত্র। তাহলে খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ, তাহলে এটা খাদ্যের মাধ্যমে তাহলে এটা হচ্ছে খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ, এভাবে খেয়ে শক্তি প্রবাহিত হচ্ছে। তারপরে দেখো কি আছে, পরিবেশের পরিবর্তন। তাহলে পরিবেশের পরিবর্তনটা কি কি কারণে হয়, হালকা একটু তাহলে পরিবেশের পরিবর্তনটা দেখি কি কি কারণে পরিবেশটা পরিবর্তন হয়। পরিবেশটা পরিবর্তন হয় প্রধানত দুইটা কারণে, একটা হচ্ছে কি প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মানুষের সৃষ্ট কারণ। তাহলে প্রাকৃতিক কারণটা হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগ, যেরকম ঘূর্ণিঝড়, খরা, বন্যা, এগুলো যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, এগুলো তো আর মানুষ টেনে আনে না, এগুলো প্রকৃতিগত ভাবেই যে কোনো সময় হতে পারে। এই জন্য এভাবে যখন হয় তখন কি পরিবেশটা পরিবর্তন হয়ে যায়, ভেঙে চুরে পরিবেশটা নষ্ট হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে অনেক গাছপালা আছে, ঘূর্ণিঝড় এসে গাছপালাগুলো নষ্ট হয়ে গেল, তারপরে খরা হলো সেখানে গাছগুলো মারা গেল, কিংবা বন্যা হয়ে গাছগুলো বা ফসলগুলো মারা গেল, তাহলে সেটা কি হচ্ছে আমাদের সেই যে পরিবেশটা ছিল, পরিবেশটা ওই কারণে পরিবর্তিত হয়ে যাচ্ছে।
তাহলে আগে যেরকম ছিল সেই ফসলটা মরে যে একদম মরুভূমি হয়ে যাচ্ছে, মানে খরা হয়ে যাচ্ছে, মাঠকে মাঠ ফসলটা নষ্ট হয়ে গেল, মাটি ফেটে গেল, তাহলে সেটা খরার কারণে ওরকম পরিবেশটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর একটা কি করছে, মানুষ পরিবর্তন করে ফেলছে মানুষের সুবিধার জন্য। মানুষ দেখা যাচ্ছে যে যেখানে আশেপাশে বিভিন্ন গাছপালা ছিল কেটে সেখানে ঘরবাড়ি তৈরি করতেছে, বা ফসলের জমিটা ছিল সেই জমিটাতে ফসল না লাগিয়ে সেখানে কলকারখানা বা অন্য মিল কারখানা বা বাড়িঘর বা অন্য কিছু তৈরি করতেছে, বিভিন্ন স্থাপনা। ফলে সে কি হচ্ছে, সেই জমিটা নষ্ট হয়ে গেল, গাছপালাগুলো মারা গেল এবং পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের মানুষের সৃষ্ট পরিবর্তন, মানুষের সৃষ্টির কারণে পরিবেশ পরিবর্তন হচ্ছে, আবার প্রাকৃতিক কারণে, তাহলে দুটো মেইনলি কারণে পরিবেশের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এর হচ্ছে পরিবর্তনের কারণগুলো। তাহলে এর ক্ষতিকর প্রভাবও আছে। তাহলে যে ক্ষতিকর প্রভাবটা আছে তাহলে সেগুলো আমরা একটু দেখি। যে পরিবেশ পরিবর্তনের ফলে যে বৃষ্টিপাতটা তাপমাত্রার পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যেখানে এই যে গাছপালাগুলো ছিল, এই গাছপালার জন্য কিন্তু অতিমাত্রায় বৃষ্টিপাত হতো এবং তাপমাত্রাটা একটা ব্যালেন্স পর্যায়ে থাকতো। কিন্তু দেখা যাচ্ছে যে সেই এলাকার গাছপালা কমে যাওয়ার কারণে তাহলে তাপমাত্রাটাও কমে যাচ্ছে, আবার কি হচ্ছে, বৃষ্টিপাতের মাত্রাটাও কম বা বেশি হয়ে যাচ্ছে। যদি যেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হওয়ার কথা যে মৌসুমে, সেই মৌসুমে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে না, ফলে কি হচ্ছে, সেখানে মাটি শুকিয়ে যাচ্ছে, খরায় পরিণত হয়ে যাচ্ছে, ফলে সেখানে ফসলও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগও বেড়ে যাচ্ছে, ভূমিধস হচ্ছে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের ফলে তাহলে মানুষের বাসস্থান, দেখো পশু পাখির বাসস্থান কিন্তু হারিয়ে ফেলছে। পশু পাখি যে বাসস্থানটা ছিল তাহলে সেইটাও সে হারিয়ে ফেলতেছে। গাছ কেটে ফেললে গাছের ডালে তো পশু পাখিরা বাসা বাঁধে, তাহলে সেখানে তার বাসস্থানটা ছিল, সেই বাসস্থানটাও হারিয়ে ফেলতেছে। তাহলে একেতে বনভূমি ধ্বংস হচ্ছে, তাপমাত্রা নষ্ট হচ্ছে, খরা হচ্ছে, আবার হচ্ছে পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে তার বাসস্থানটা হারিয়ে ফেলছে বলে। তাহলে দেখো মানুষও অন্যান্য নানা প্রাণীদের যে ক্ষতিকর প্রভাবটা হচ্ছে, তাহলে মানুষরা মারা যাচ্ছে বা মৃত্যু ঘটতেছে, পশু পাখিরা মারা যাচ্ছে, তাহলে বাসস্থানে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। আর কি হচ্ছে, তাহলে খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কোনো অঞ্চলের প্রাণীরা যে অন্যান্য প্রাণীরা কিদের খেয়ে বেঁচে থাকতো, তারে কি সেই প্রাণীগুলো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তখন তারা খাবে কি? তারা তো অন্য ঘাস পাতা, যখন অন্য প্রাণীদের খেয়ে যারা বেঁচে থাকে তারা তো ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে পারবে না। তাহলে ওই প্রাণীগুলো যদি বিলুপ্ত হয়ে যায় কখন, তাহলে না খেতে পেয়েও বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এভাবে পরিবেশগুলোর, তাহলে এভাবে ওই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোই মারাত্মকভাবে তাহলে পরিবর্তনের যে পরিবেশটা পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। তাহলে আগামী দিন এরপর থেকে আলোচনা করবো। থ্যাংক ইউ।